একবার এক কালী পূজার রাতে রাহুল ও সুমন ঠাকুর দেখে বাড়ি ফিরছিল। তারা দুজন যখন ঠাকুর দেখে বাড়ি ফিরছিল তখন রাত প্রায় 2টো বাজে। অমাবস্যার রাত, চারিদিকে হালকা হালকা শীতের হাওয়া বইছে। দুজনে বাইকে করে বাড়ি ফিরছিল হরিণডাঙ্গায়। রাহুল ভুলবশত আজকে হেলমেট আনতে ভুলে গিয়েছিল, তাই তাকে মেন রোড ছেড়ে ঢুকতে হয়েছিল গ্রামের এক ভাঙাচোরা রাস্তায়। এই রাস্তাটা সোজা নিয়ে যায় হরিণডাঙ্গার দিকে, তাই প্রায়ই এই রাস্তা দিয়ে তার যেতে হয়। কিন্তু আজকে যেন একটু বেশি নিস্তব্ধ চারিদিকটা। দূরে ঝিঝি পোকার ও শিয়ালের আওয়াজ যেন ভেসে বেড়াচ্ছে। সুমন এত কিছু দেখে একটু ভয়ে ভয়ে বলতে লাগলো, রাহুল, জায়গাটা কিরকম গা ছমছমে না? আমার কিন্তু একটু ভয় লাগছে। আর তুই কেন হেলমেটটা ভুলে এলি? তুই নিজেই তো তাড়াতাড়ি করতে বলছিলি, তাই তো আমি ভুলে গিয়ে আর আনতে পারলাম না। আর বেশি ভয় পাস না, এই রাস্তা দিয়ে আমি প্রায়ই যাই। এত কিছু ভাবতে ভাবতে হঠাৎই তার গাড়িটা খারাপ হয়ে গেল। তখন সুমন বলল, ভাই, আমার খুব ভয় করছে। আমার মনে হচ্ছে এটা কোনো ভূতেরই কাজ। আরে তুই এত ভয় পাচ্ছিস কেন বলতো? চল চল সামনে দেখি, মনে হয় কোনো গ্যারেজ আছে। তারা কিছুটা আগে গিয়ে দেখলো একটা ভাঙাচোরা গ্যারেজ। মনে হচ্ছে না তো এখানে কেউ আগে গাড়ি সারিয়েছে। কিন্তু এত কিছু ভাবার সময় ছিল না, তাই রাহুল ডাকতে লাগলো, কেউ আছেন? কেউ আছেন? দুবার ডাকার পর গ্যারেজ থেকে বেরিয়ে এলো একটা বয়স্ক লোক। তাকে দেখে রাহুল বলল, আমাদের গাড়িটা চলতে চলতে খারাপ হয়ে গেছে, আপনি একটু দেখে বলতে পারবেন কি হয়েছে? লোকটা কিছুক্ষণ গাড়িটা দেখলো, দেখে বলল, গাড়িটা দেখে বুঝলাম আজ আর মনে হচ্ছে না এটা ঠিক হবে। এর জন্য তুমি কালকে আসতে পারো, তাছাড়া হবে বলে মনে হচ্ছে না। তারা লোকটার কথা শুনে কি বলবে বুঝতে পারছে না, কারণ রাত এখন 2:30 বাজে। তারা ঠিক করলো গাড়িটা নিয়ে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরবে, কারণ এখান থেকে বাড়ি আর 3 কিলোমিটারের মতো। তাই কোনো কথা আর না বাড়িয়ে দুজনে হাঁটতে লাগলো। বাবুরা, এই রাস্তা দিয়ে রাতে যাবেন না, বিপদ আছে, কিন্তু সামনে দেখে যাবেন। এই কথাটা শুনে সুমন কিছুটা ভয় পেয়ে গেল। সে যেতে চাইল না, কিন্তু রাহুল তাকে বুঝিয়ে বাজিয়ে অবশেষে হাঁটতে শুরু করলো। শীতের রাত, চারিদিকে হাওয়ায় গা যেন ঠান্ডা হয়ে উঠেছিল। দূরের বন থেকে শিয়াল ডাকছে। তাও দুজনে হেঁটে হেঁটে বাড়ি যাচ্ছে। হঠাৎ দেখলো দূরে এক গাছের পাশে একটা ঘোমটা দিয়ে মেয়ে দাঁড়িয়ে আছে। এটা দেখে সুমন আরো ভয় পেয়ে গেল। সে রাহুলকে বলল, ওটা কে দাঁড়িয়ে আছে? ওটা কি ভূত? রাহুল দেখে কিছুটা ভয় পেয়ে গেল। সে সুমনকে শান্ত করার জন্য বলল, তুই তুই কিছু বলিস না ওকে, চুপচাপ এখান থেকে কাউকে কিছু বলতে হবে না, আর ভুলেও পিছনের দিকে তাকাবি না। তারা দুজনে আস্তে আস্তে মেয়েটার কাছে থেকে চলে গেল। তারা কিছুই বলল না তাকে। এইরকম কিছুটা দূর যেতে যেতে ফের তারা দেখলো সেই মেয়েটা আবারও দাঁড়িয়ে আছে। তারা দুজন খুবই ভয় পেয়ে গেল। তারা এবারও কিছুটা সাহস নিয়ে তার কাছে গিয়ে বলল, আপনি কোথায় যাবেন? আমি আসলে রাস্তাটা ভুলে গিয়েছি। এই সামনে একটা রাজবাড়ি আছে না, আমি সেখানেই থাকি। তারা দুজন লক্ষ্য করলো মেয়েটা কথা বলছে, কিন্তু তার মুখ নড়ছে না। রাহুল আগে শুনেছে এখানে একটা পূর্বের দিকে একটা রাজবাড়ি আছে, তাই রাহুল মেয়েটিকে বলল, ঠিক আছে, আমরা না হয় তোমাকে পৌঁছে দিচ্ছি। তারা দুজন গাছের সামনে বাইকটা রেখে জঙ্গলের ভিতর মেয়েটির সাথে চলে গেল। কিছুটা দূর যাবার পর রাহুল প্রশ্ন করলো মেয়েটিকে, তুমি এত রাতে এখানে কি করছিলে? আসলে সেরকম কিছুই না, আমাদের গ্রামে একজন মারা গিয়েছে, তাকে পোড়াতেই পাশের গ্রামে এসেছিলাম। কিন্তু রাত হয়ে যাওয়ায় আমি আর রাস্তা খুঁজে পাচ্ছি না, তাই এদিক সেদিক ঘুরছিলাম। সুমন জানতো পাশেই পলাশপুরের একটা শ্মশান আছে। তারা তো কিছুটা অবাকই হলো,
কারণ এখনকার সময়ে কে এতটা ঘোমটা দিয়ে থাকে, তারা মহিলাটার মুখ দেখতেই পায় না। সামনে বড় মাঠে যাওয়ার সময় খুব জোরে জোরে হাওয়া বইতে লাগলো, তাদের গা ছমছম করতে লাগলো। রাহুল তখন মেয়েটাকে জিজ্ঞাসা করলো, তোমার বাড়ি এখান থেকে আর কতটা দূর গো? এই তো সামনেই। তুমি যে এত রাতে রাস্তায় দাঁড়িয়েছিলে, যদি তোমার কিছু হয়ে যেত? আমার কিছুই হতো না, আমি জানতাম তোমরা আসবে। কথাটা শুনে দুজনে যেন একটু ভয় পেয়ে গেল। সে কি করে জানতো আমরা এই পথ দিয়ে আসব? ভয় পেও না, এই পথ দিয়ে কেউ না কেউ আসতো। কিছুটা দূর যাবার পর তারা দেখতে পেল দূরে একটা বাড়ি, হয়তো সেটাই রাজবাড়ি। তাই তারা বলল, ঠিক আছে, তুমি তাহলে তোমার বাড়ি পৌঁছে গিয়েছো, আমরা তাহলে আসছি। এ কি, তোমরা এত দূর এলে আর আমার বাড়ি আসবে না? অন্তত একটু চা তো খেয়ে যাও। না না, অনেক রাত হয়েছে, আমাদেরকেও আমাদের বাড়ি ফিরতে হবে। এই কথা বলার পর হঠাৎই দমকা হাওয়াতে মেয়েটার মুখ থেকে ঘোমটাটা সরে গেল। তারা যা দেখলো খুবই ভয় পেয়ে গেল। দেখলো সেই মেয়েটা একটা রাক্ষসী, তাদেরকে ভুলিয়ে ভালিয়ে তার রাজবাড়িতে নিয়ে এসেছে। তারা আর কিছুই না ভেবে দুজনে ছুটতে লাগলো জঙ্গলের এদিকে সেদিকে। দুজনেই ছুটতে লাগলো। ছুটতে ছুটতে অনেকটা দূরে এসে পড়ল সুমন। সে দেখতে পেল সামনেই সেই পলাশপুর। দূরে কয়েকজন লোক কাকে যেন পোড়াচ্ছে। সে দেখলো দূরে সেই লাল শাড়ি পরা ও ঘোমটা মাথায় দেওয়া সেই মেয়েটা। এটা দেখে তারা আরো ভয় পেয়ে গেল। তার গলা শুকিয়ে এলো, কি করবে বুঝতে পারলো না। ছুটতে ছুটতে সে চলে এলো অনেকটা দূরে। সে দেখলো দূরে সেই কাঁচা রাস্তাটা। সে রাহুলকে আর দেখতে পেল না। হঠাৎই তার ফোনটা বেজে উঠলো। সে দেখলো রাহুলের ফোন। সময় নষ্ট না করেই ফোনটা তুলে ধরলো। তুলতেই সেপার থেকে ভেসে এলো, কত দূর তুই আর পালাবি? আমি তো তোর বন্ধুকে মেরাই দেব। যদি তুই তোর বন্ধুকে বাঁচাতে চাস, চলে আয় আমার কাছে। ভাই ভাই আমাকে বাঁচা, আমাকে মেরে দিল ভাই, আমাকে মেরে দিল, বাঁচা। সুমন ফোনটা পেয়ে খুবই ভয় পেয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। রাস্তার মাঝে দাঁড়িয়ে সে এদিক ওদিক তাকাতে থাকে। তার যাওয়াটা কি আদৌ ঠিক হবে? এদিক সেদিক ভাবতে ভাবতেই হঠাৎ তার পেছন থেকে একটা বাস তাকে চাপা দিয়ে চলে যায়। রক্তে তার সারা শরীর ভেসে যায়। এখানেই দুজনের মৃত্যু হয়। ডিসেম্বরের মাঝামাঝি সময়, শীতটা যখন জাঁকিয়ে পড়েছে, তখন সবাই নিজেদের ঠান্ডা শরীরটাকে গরম করার জন্য হরিদার চায়ের দোকানে চলে আসে। সেখানে চলে বিভিন্ন ধরনের আড্ডা, রাজনীতি থেকে খেলা, সিনেমা থেকে নাটক, এমনকি দেবতা থেকেও ভূত। প্রায় সব ধরনেরই আড্ডা চলে। শুধু কমতি থাকে কেউ একজন কোনো টপিক তুললেই হয়। এরকমই এক সন্ধ্যাবেলায় হরিদার দোকানে বসে আছে ভট্টাচ মশাই ও শম্ভু। ভট্টাচ মশাই এই পলাশপুর গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তি। অন্যদিকে শম্ভু ভীতু একজন লোক। এই নিয়ে প্রত্যেক দিনই ঝগড়া হয় ভাব। এতে অবশ্য হরিদারই লাভ, কারণ কখন 1 কাপ চা থেকে 3 কাপ চা বা তারও বেশি 5 কাপ চা হয়ে যায়, তাতে কারো কোনো মাথা ব্যথা থাকে না। তাই হরিদার এই লাভের কারণে হরিদাও চুপচাপ খালি শুনে যায় সব কথা। একদিন সন্ধ্যাবেলা সবাই এসেছে আড্ডা মারতে। সবাই বলতে শুধুমাত্র শম্ভু এবং ভট্টাচ মশাই, কারণ তখনও সুরেশ ফেরেনি। এরই মাঝে হরিদা বলল, কি শম্ভু, তোমাদের 3 মূর্তির ভেতর যে এক মূর্তিকে দেখতে পাচ্ছি না, সে কি এখনো অফিস থেকে ফেরেনি? হ্যাঁ হ্যাঁ, এই তো ফিরছে বললো, মিনিট 5 লাগবে। তুমি আপাতত 2 কাপ স্পেশাল চা বানাও তো। দুজনে চা খেতে লাগলো। এরই মাঝে উপস্থিত হলো 3 মূর্তির শেষ সদস্য সুরেশ। যেহেতু সে কলকাতার কোনো এক কলেজে বিজ্ঞানের প্রফেসর, তাই বাড়ি ফিরতে ফিরতে 8টা বেজে যায়। আজও তার অন্যথা হলো না। তখন সুরেশ বলল, কি রে, আমাকে ছাড়াই তোরা চা খাওয়া শুরু করে দিলি আজকে?
সুরেশ নিজের জায়গায় এসে বসলো। এসে হরিদাকে 1 কাপ চা অর্ডার করলো। সুরেশ জিজ্ঞাসা করলো, কি রে শম্ভু, ভট্টাচ মশাই কি আবার আবোল তাবোল ভূতের গল্প শুরু করলো নাকি? তুমি কিন্তু কখনো এগুলোকে সিরিয়াসলি নাও না সুরেশ। যেদিন ভূত দেখতে পাবে সেদিন বুঝবে। আরে ছাড়ুন তো মশাই ওইসব আলফাল আপনার ভূতের গল্প। সবাইকে থামিয়ে শম্ভু বলল, আরে ভট্টাচ মশাই, আপনি ওর কথা ছাড়ুন না। ও কোন দিনই বা বিশ্বাস করেছে? আপনি তার থেকে একটা ভালো দেখে গল্প শুরু করুন তো। তাহলে তোমাদের আমি আমার একটা কাজের সূত্রে যাওয়া প্রতাপগড়ের ভূতের গল্পটা বলি। আমি তখন সদ্য গ্র্যাজুয়েশন পাশ করে প্রতাপগড় নামে একটি জায়গায় বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করার কাজ পেয়েছি। এরকম একদিন স্কুল শেষ হওয়ার পর টিউশন পড়িয়ে বাড়ি ফিরতে ফিরতে অনেক রাত হয়ে গেল। সেদিন রাতে তখনও বৃষ্টি শুরু হয়নি, কিন্তু আকাশের মুখ ভার, চারিদিকে ঝোড়ো হাওয়া বইছে এবং বাঁশবাগানের ভেতর থেকে শিয়ালগুলো হুক্কা হুয়া করে ডাকছে। আমার কিন্তু তখনও ভয় করেনি একটুও। তখন আমার মনে হলো আজ বাড়ি ফিরতে একটু দেরি হয়ে যাবে, তাই তাড়াতাড়ি ফেরার জন্য আমি রতনদের পুকুরের পাড় ধরে হাঁটতে লাগলাম। রতনদের পুকুরের পাশে তখন ঘন বাঁশবাগান ছিল। সেই বাঁশবাগানের ভেতর থেকে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। এই বাঁশবাগানে ঝিঝি পোকার আওয়াজ ও তার সাথে শিয়ালের ডাক, দুটো আওয়াজ যেন বাঁশবাগানটাকে এক মৃত্যুপুরীতে পরিণত করেছে। হাঁটতে হাঁটতে যখন রতনদের পোড়ো বাড়ির সামনে থেকে যাচ্ছি, তখন কেন জানি না নিজের মেরুদণ্ডের শিরদাঁড়া বেয়ে যেন একটা ঠান্ডা রক্তের স্রোত বয়ে গেল। বাড়ির সেই বটগাছ থেকে একটা পেঁচার আওয়াজ রাত্রিটাকে যেন আরো গভীর করে তুলল। কিছুটা দূর যাবার পর রতনদের সেই পরিত্যক্ত পুকুরের কাছে এসে পৌঁছালাম। আমি শুনতে পেলাম কেউ যেন পুকুরের ঘাটে বসে আছে। শীতের রাতে তার ঘাটে বসে জলে পা নাড়ানোর আওয়াজ ভেসে আসছে। আমি কিছুটা ভয় পেয়ে গেলাম, কারণ এত রাতে কে ওই ঘাটে বসে থাকবে। আমি তাই জিজ্ঞাসা করলাম, তুমি কে গো? এই রাতের বেলা একা একা ঘাটের মধ্যে বসে পা দোলাচ্ছ জলে? ওপার থেকে কোনো উত্তর না পাওয়ায় যেন একটু বেশি ভয় পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে কিছুটা ঘাটের পাশে গেলাম। সেখানে গিয়ে ফের একই প্রশ্ন জিজ্ঞাসা করলাম, তুমি কোন বাড়ির মেয়ে? কিন্তু তাও কোনো উত্তর পেলাম না। এবার আমি তাই একটু বিচলিত হয়ে ঘাটের সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। কিছুটা কাছে যাবার পর আমি বুঝতে পারলাম যে একটা সাদা শাড়ি পরা একজন মহিলা ঘাটে বসে পা দোলাচ্ছে। এবার আমি আমার হাতটা দিয়ে তাকে ডাকতে লাগলাম। যেই না আমি তার কাঁধে হাত দিয়েছি, অমনি সে আমার দিকে ঘুরে তাকালো। সেই সময় যেই আমার চোখ তার চোখের ওপর পড়ল, দেখলাম তার চোখ থেকে যেন ফেটে আগুনের লাভা বের হচ্ছে। নাক যেন কেউ কেটে নিয়ে চলে গেছে। ঠোঁটের পাশ থেকে দুটো দাঁত খাড়ার মতো বেরিয়ে আছে। আর তার সেই বিদঘুটে চেহারা দেখে আমার প্রাণপণে চেঁচিয়ে ওঠার ইচ্ছা হলো, কিন্তু চেঁচাতে পারলাম না। আমার কানে ভেসে উঠল তার সেই খ্যানখ্যানানি হাসি। দেখতে পেলাম চারিদিকে হাওয়ার স্রোত যেন বেড়ে উঠেছে। আমি প্রাণপণে যেই পালাতে যাব, সেই সময় সেই ঘাটের ওপর পা পিছলে পড়ে গেলাম। তারপর আমি অজ্ঞান হয়ে গেলাম, আর আমার কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরল একজনের আওয়াজে। আমি যখন চোখ খুললাম, দেখলাম একজন পুরোহিত আমার সামনে দাঁড়িয়ে। সে এসেছিল এখানে সকালে স্নান করতে, কিন্তু ঘাটে নামার মুখে আমাকে শুয়ে থাকতে দেখে সে খানিকটা অবাক হয়ে যায় এবং আমাকে ডাকতে থাকে। আর তার ডাকেই আমার যখন জ্ঞান ফিরল, তখন আমি তাকে আমার সমস্ত ঘটনাটা বললাম। ঘটনাটা শুনে পুরোহিত বলল, এটা নিশ্চয়ই রতনের বউ।
ওই যে পুকুরের পাশে শেওড়া গাছটা দেখছো, ওই গাছে যে গলায় দড়ি দিয়ে ঝুলে মরেছিল সে আজও হয়তো রাত্রিবেলা সেই ঘাটের মধ্যে বসে থাকে আর কাউকে দেখতে পেলে তার ঘাড় মটকে দেয়। কিন্তু তোমার ভাগ্য ভালো যে তুমি এখনো বেঁচে আছো। ভগবানকে ধন্যবাদ জানাও হে ছোকরা। শুনলে গল্পটা? এটা কিন্তু মিথ্যে ঘটনা নয়, এটা আমার সাথে ঘটে যাওয়া সবচেয়ে ভয়ঙ্কর সত্য ঘটনা। বন্ধুরা, এরকম আরো গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শুনতে থাকুন রহস্যময় গল্প কথা।